হ্যালো টপার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। ক্লাস 11 এর জন্য রাষ্ট্রবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। দেখো, যেহেতু আমাদের বোর্ডের নির্দেশ অনুযায়ী আমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসার কথা, কিন্তু এখন কিন্তু তোমাদের জন্য একটা সুখের খবর বলতে পারো, দুঃখের খবর বলতে পারো। কেন এই কথাটা বললাম? যে যেহেতু স্কুল কর্তৃপক্ষ প্রশ্ন করে, সেক্ষেত্রে কিন্তু বোর্ডের নির্দেশে কথা সিলেবাস অর্থাৎ যে প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন করা কথা, সেই প্যাটার্ন কিন্তু অনেক স্কুলে ফলো করে না, এটা আমরা দেখতে পাই। তো চলো সেই তারপরেও দেখো সেক্ষেত্রে আমাদের এই সাজেশন দেওয়াটা একটু কঠিন হয়ে পড়ে। তারপরে চলো দেখা যাক তোমাদের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে রাষ্ট্রবিজ্ঞানের জন্য। চলো দেখা যাক ইউনিট 1। আমরা যদি দেখি, দেখো ইউনিট 1 থেকে আমাদের একটা 2 নম্বরের প্রশ্ন থাকবে এবং 6 নম্বরের প্রশ্ন থাকবে একটি। আবারও সেই একই কথা, যদি 2x ফর্মুলায় প্রশ্ন আসতো তাহলে অবশ্যই এখান থেকে দুটো প্রশ্ন থাকলে একটা লিখতে হতো, একটা 2 নম্বর এবং একটা 6 নম্বর। তো স্কুল কর্তৃপক্ষের উপর এটা ছেড়ে দাও, তারা কোন ভাবে প্রশ্ন করে সেইভাবেই তোমার উত্তর লিখতে হবে। তো চলো দেখা যাক ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে। একদাগে যদি আমি দেখি, স্বাধীনতা এর অর্থ কি, শ্রেণীবিভাগ আলোচনা করো। দেখো 2 দাগ, আইন বলতে কি বোঝায়, এর উৎস সংক্ষেপে ব্যাখ্যা করো। অর্থাৎ আইন বলতে কি বোঝায় এটা লিখবে এবং এর যে উৎস আছে সেটা সংক্ষেপে তুমি কি করবা, আলোচনা করবা। দেখো প্রাচীন কাল থেকে বিভিন্ন কাজের ভিতর দিয়ে বা বিভিন্ন নিয়ম বা রুলস এর ভিতর দিয়ে আইনের পরিবর্তন হয়েছে। সেই যে যে রুলস বা যে যে বিষয়ের উপরে নির্ভর করে এই আইন এসছে আমাদের এখন পর্যন্ত, সেই ব্যাপারগুলো তোমাকে এখানে আলোচনা করতে হবে। 3 দাগে যদি আমি দেখি, সাম্য কি বোঝায়, অর্থাৎ সাম্য বলতে কি বোঝায়, রাজনৈতিক সাম্য এবং সামাজিক সাম্যের মধ্যে পার্থক্য লেখো। 4 দাগ যদি আমি দেখি, স্বাধীনতা, নিরাপত্তা বা রক্ষা কবচ কি কি তা ব্যাখ্যা করো। অর্থাৎ স্বাধীনতার, নিরাপত্তা বা রক্ষা কবচ কি কি আছে স্বাধীনতার, সেটা তোমার আলোচনা করতে হবে। 5 দাগ, ন্যায়ের অর্থ কি ও বিভিন্ন রূপ সংক্ষেপে আলোচনা করো। দেখো 6 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়, এটা কি তোমার মতে যুক্তিযুক্ত, তুমি আলোচনা করো। তো দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আমরা মোটামুটি জানি যে আমাদের এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে কি কি বলা হয়েছে, যে আমাদের ক্ষমতাকে সাধারণত কয়টা ভাগে ভাগ করা হয়ে গেছে, 3টি ভাগে ভাগ করেছে। আইন বিভাগ, চলো একটু হালকা করে বলে দিই, আইন বিভাগ, শাসন বিভাগ, আর কি ভাই, বিচার বিভাগ। এই যে 3টে বিভাগ আছে, এদের কি আলাদা আলাদা কাজ করা উচিত নাকি একই সাথে কাজ করা উচিত, এই নিয়ে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার কোনো না কোনো স্কুল অবশ্যই এই প্রশ্নটা আসবে। চলো দেখা যাক নেক্সট ইউনিট 2। চলো দেখো ইউনিট 2 যদি আমরা দেখি, এখান থেকে একটা আসবে 2 নম্বরের প্রশ্ন এবং একটা আসবে কি 4 নম্বরের প্রশ্ন। তো দেখো এই যে যে 4টে প্রশ্ন দেওয়া আছে, অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে চলছে। এই 4টে প্রশ্ন অবশ্যই তুমি সুন্দর করে রেডি করে যেও। চলো দেখা যাক প্রথম যে প্রশ্নটা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কে দৃষ্টিভঙ্গি আলোচনা করো। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা। 2 দাগ যদি আমরা দেখি, জাতির আত্মনিয়ন্ত্রণের নীতি এর তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নাম্বার যদি দেখি, জাতি বলতে কি বোঝায়, এর বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 4 নাম্বারে যে প্রশ্নটা আছে, জাতীয়তাবাদের মৌলিক উপাদানগুলি কি কি আলোচনা করো। তো চলো প্রশ্নগুলো অবশ্যই সুন্দর করে দেখে যেও। নেক্সট আমরা দেখি কি আছে। চলো নেক্সট আছে কি ইউনিট 3। এখান থেকে আসবে কি 2 নাম্বার এবং একটা 6 নাম্বার লিখতে হবে। তো চলো আমরা যদি দেখি, প্রথম যে প্রশ্ন রাখা আছে তোমার জন্য, প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। প্রত্যক্ষ আর পরোক্ষ কারা বোঝো না ভাই, অনেকের ক্ষেত্রে সমস্যা হয় প্রত্যক্ষ আর পরোক্ষ। আমি হালকা করে একটু বলে দিই। দেখো প্রত্যক্ষ বলতে যেখানে আমাদের সরাসরি অংশগ্রহণ থাকে, পরোক্ষ মানে যেখানে আমাদের সরাসরি অংশগ্রহণ থাকে না। যদি আমরা নর্মাল ভাবে বা সাধারণ ভাবে বলি, মনে করো এমএলএ এর যে ভোটটা হয়, এমএলএ, এই এমএলএ এর ভোটে তুমি তোমার সবার, যেহেতু তোমার এখনো ভোট হয়নি, তুমি তোমার বাবা মার কাছে জিজ্ঞাসা করতে পারো, তারা কিন্তু ভাই সবাই এমএলএ এর ভোটটা দেয়। কিন্তু যে রাষ্ট্রপতির ভোটটা হয়, এই রাষ্ট্রপতির ভোট কিন্তু তোমার বাবা মা কোনোদিনও দেয়নি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে এটা সরাসরি ভোট দিয়েছিল, তাই একে আমরা প্রত্যক্ষ বলবো। এবং এই ভোটটা কি করতে পারেনি, আমাদের বাবা মা দেয়নি, সেই জন্য একে আমরা কি বলবো, পরোক্ষ বলবো। অর্থাৎ এটা এমএলএ না বলে যদি আমি এখানে এমপি বলি, সেক্ষেত্রেও সেই সেমই ব্যাপার। এমপি অর্থাৎ এমপিরা কি করে, রাষ্ট্রপতি নির্বাচন করে। তো সেক্ষেত্রে এইটা যদি কারো সমস্যা ছিল, একবার করে দেখে নিও। তো চলো দেখা যাক 2 নাম্বার, কর্তৃত্ববাদ বলতে কি বোঝায়, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নাম্বার যদি আমরা দেখি, গণতন্ত্র বলতে কি বোঝায়, এর সংজ্ঞা, অর্থ, প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 5 দাগ যদি আমরা দেখি, কর্তৃত্ববাদ ও সর্বকর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য লেখো। চলো ইউনিট 3 থেকে তোমার জন্য প্রশ্ন রাখা থাকলো কয়টা, 4টে। চলো আমরা যদি নেক্সট অর্থাৎ ইউনিট 4 দেখি, এখান থেকে শুধুমাত্র আমাদের ওয়ানলি একটা 6 নম্বরের প্রশ্ন আসবে, কোনো 2 নাম্বার এবং 4 নম্বরের প্রশ্ন আসবে না। সেক্ষেত্রে চলো দেখা যাক যে গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্নগুলো আছে তোমার জন্য, এবং এটা 100% গ্যারান্টি তুমি ধরে নাও, এই 4টে থেকে অবশ্যই একটা প্রশ্ন তোমার পরীক্ষায় আসবেই আসবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি, দেখো 1 নম্বরে আছে, স্বামী বিবেকানন্দের সমাজ সংস্কারের মূলক চিন্তা সংক্ষেপে ব্যক্ত করো।
স্বামী বিবেকানন্দ। দেখো, যার কথা মনে পড়লে আমাদের কি, অর্থাৎ সমাজকে সংস্কারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যিনি ভূমিকা নিয়েছিলেন তিনি স্বামী বিবেকানন্দ। তিনি একটা কথা বলেছিলেন, কি কথা বলেছিলেন, যে দেখো পুরো ভারতবর্ষকে পরিষ্কার করার চিন্তা ভাবনা তোমার করা লাগবে না, তুমি তোমার পরিবেশটা বা তোমার আশেপাশে তুমি পরিষ্কার করো, পুরো ভারতবর্ষ এমনি পরিষ্কার হয়ে যাবে। তো সেই মহান ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের কি লিখতে হবে, তার যে সমাজ সংস্করণমূলক চিন্তা ছিল সেটা আলোচনা করতে হবে। 2 নাম্বার, সত্যগ্রহ বলতে কি বোঝো, এর মূল উদ্দেশ্য ব্যাখ্যা করো। সত্যগ্রহ কথা মনে পড়লে কার কথা মনে পড়ে, গান্ধীজির কথা। তো গান্ধীজির যে মূল উদ্দেশ্য ছিল সেটা আমাদের আলোচনা করতে হবে। নেক্সট যদি আমরা দেখি 3, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ধারণা সম্পর্কে আলোচনা করো। দেখো, প্রত্যেকটা যে মহান ব্যক্তিত্ব, প্রত্যেকটা মহান ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের এখানে জানতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু যে গুরুত্বপূর্ণ বা যে গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য আসার মতো, সেই প্রশ্নটা কিন্তু এবছর 12 আছে। 11 ভালো করে পড়ে নাও, যদি 12 থাকে অবশ্যই বা তোমাদের সময়ও থাকবে, তখন কিন্তু এখান থেকেই পড়া হয়ে যাবে। তো চলো 4 নাম্বার যে প্রশ্ন আছে, ভারতের শিক্ষানীতির বিকাশে মৌলানা আবুল কালাম আজাদের অবদান সম্পর্কে আলোচনা করো। তো এখান থেকেই 4টে প্রশ্ন দেখে যাও এবং একটা প্রশ্ন তুমি কি হও, শিওর হয়ে যাও। চলো নেক্সট যে প্রশ্ন আছে আমাদের, ইউনিট 5 প্রশ্ন আসবে একটা 2 নাম্বার এবং একটা 4 নাম্বার। চলো দেখা যাক, প্রথম যে প্রশ্নটা আছে, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির পার্থক্য লেখো। কোনো না কোনো স্কুলে এই প্রশ্নটা শিওর আসবেই আসবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষার জন্য। যদি বোর্ড প্রশ্ন করতো তাহলে অবশ্যই এই প্রশ্নটা তোমার জন্য থাকতো। দেখো 2 নাম্বার, নাগরিকের মৌলিক কর্তব্য বলতে কি বোঝো, সংক্ষেপে ব্যাখ্যা করো। 3 নাম্বার, মৌলিক অধিকারের সংজ্ঞা দাও। প্রকৃতি এবং বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নাম্বার, ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার ও স্বাধীনতার অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো দেখ চলো, এখান থেকেও তোমাদের জন্য মাত্র 4টে প্রশ্ন রাখা আছে। এই 4টে প্রশ্ন তুমি খুবই গুরুত্বপূর্ণ সহিত অবশ্যই পড়ে যেও। দেখো নেক্সট আমাদের যে গুরুত্বপূর্ণ অধ্যায়টা আছে সেটা কি, ইউনিট 6। অর্থাৎ ইউনিট 6 থেকে আমাদের একটা আসবে 2 নাম্বারের প্রশ্ন এবং একটা আসবে 4 নাম্বারের প্রশ্ন। আমরা যদি এখানে দেখি যে ফার্স্ট পাস, অর্থাৎ প্রথম যে প্রশ্নটা, ফার্স্ট পাস দা পোস্ট সিস্টেম বা এফপিটিপি বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কি, এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার জন্য। 2 নাম্বার যে প্রশ্ন আছে, ভারত সরকার নির্বাচনের পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছেন কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমার পরীক্ষার জন্য। চলো নেক্সট আছে কি, 3 নাম্বারে, ভারতের নির্বাচন কমিশনের কমিশন বলতে কি বোঝো, কি বোঝায়। নির্বাচন কমিশনের বৈশিষ্ট্য, ক্ষমতা ও কার্যাবলী লেখো। নির্বাচন কমিশন, দেখো নির্বাচন কমিশনের একটা কাজ কিন্তু এই রানিং চলছে, এই সময়ই চলছে এবং এটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে খুবই উত্তেজনাও চলছে। চলো কমেন্টে জানিয়ে দাও কোন কাজটা এখন নির্বাচন কমিশনের চলছে। তো চলো, এই ছিল তোমার ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে 4 নাম্বার এবং 6 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তীতে 2 নাম্বারের একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমার এখানে আসবে এবং আরো যদি মনে হয় যে না কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে দেওয়া উচিত, অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের বলে দেবো। চলো, এই প্রশ্নগুলো তুমি তাড়াতাড়ি করে রেডি করো এবং খুব তাড়াতাড়ি অন্য ভিডিওগুলো আসবে ক্লাস 11 এর জন্য। ক্লাস 11 প্রস্তুত থাকো, পরপর ভিডিও আসবে তোমাদের জন্য। থ্যাংক ইউ।